नमस्कार गल्पकथाकृति शर्ट स्टोरी चैनेले आपनादेर सबाइके स्वागत। बांगला साहित्ये छोटो गल्पेर खनि थेके आजके आमी आपनादेर जोन्नो निये एसेछि मानिक बंदोपाध्यायेर लेखा निरुद्देश। आशा करी गल्पटी भालो लागबे। मंजू बापेर बाड़ी जाय ना प्राय 3 बछर। अपमाने अभिमाने जाय ना। बछर 3 आगे 3टी छेले मेये निये मासखानेक बापेर बाड़ी थाकते गियेछिलो। तार बाबा जोगेश तादेर जोन्नो किछु खरच चेयेछिलो जामाई बिनयेर काछे। बड़ोई आहत और अपमानित बोध करेछिलो मंजू। दिनकाल बड़ोई खाराप, किन्तु अवस्था तो निहात खाराप नय तार बापेर। जोगेश निजे मोटा बेतने चाकरी करे। मंजूर बड़ो भाई अनिलও भालो चाकरी करे। आगेर मतो ना हलेও मोटामुटी सुखे स्वाच्छंदेই तादेर दिन काटे। मेये बछरे एकटा कि 1.5 मास थाकते एले तार स्वामीर काछे खर्चा चाওয়া। मंजू मुखे किछुई बोलेनी, झगड़ाझाटी करेनी। करले बोधहय तार अपमान अभिनयेर जेदटा 3 बछर गड़ातो ना। बिनयके से बोलेछिलो तुमी काल परशुई फिरे जाओ, गिये 100टा टाका बाबाके पाठिये दिओ। दिन 10 परे एसे आमादेर निये जाबे, लिखबे तोमार असुविधे होच्छे। बिनय बोलेछिलो मोटे दिन 10 थाकबे, ताहले टाका पाठाबो केन? छी, एत छोटो करो ना मन। बाबाके नय 100टा टाका एमनिई दिले, अत हिसेब करछो केन? आर तो दिते होबे ना कोनोदिन। ए जीवने आमी आर बापेर बाड़ी आसबो ना। मा बोन बाप दादा एरपर अनेकबार जेते लिखेছে। जोगेश और अनिल नितेও এসেছে কয়েকবার, কিন্তু নানা অজুহাতে মঞ্জু যায়নি। ছোট বোনের বিয়েতে পর্যন্ত যায়নি। বিনয়ের হাতে একজোড়া কানের দুল পাঠিয়ে দিয়েছে। বিনয়কে পরিষ্কার বলে দিয়েছে এক রাত্রির বেশি সে যেন তার বাপের বাড়িতে বাস না করে। শালির বিয়ের ফুর্তিতে যেন সে মেতে না যায়। বিনয় অবশ্য এক রাত্রিও থাকেনি। চাকরির অজুহাত জানিয়ে সন্ধ্যার পরেই বিদায় নিয়েছে শ্বশুর বাড়ি থেকে। কিন্তু আজকাল মাঝে মাঝেই মনটা কেমন করে ওঠে ও মঞ্জুর। কয়েকদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবার স্বাদটা উত্তাল হয়ে ওঠে। মনে হয় একটা ফাঁকা ছেলে মানুষই অভিমানের বশে বোকার মতো সে মাঝে মাঝে কিছুদিনের জন্য মা বাপ ভাই বোনের সাহচর্যের আনন্দে থেকে নিজেকে বঞ্চিত করে চলেছে। অতি তুচ্ছ নগণ্য একটা মন গড়া কারণে সে ঝগড়া করেনি, খোলাখুলিভাবে এতটুকু তিক্ততাও সৃষ্টি করেনি। তিক্ততা যেটুকু সৃষ্টি হয়েছে সেটা বরং বারবার নেবার চেষ্টা করলেও সে নানা ছুতোয় বাপের বাড়ি যায়নি বলেই। ও বাড়ির মানুষেরা হয়তো খানিকটা আঁচ করেছে তার মনের কথা। সেবার 1 মাস 1.5 মাস থাকতে গিয়ে বিনয়ের কাছে খরচ চাবার পর মোটে দিন 10 ম্লান গম্ভীর মুখে কাটিয়ে ফিরে যাবার পর 3 বছর একদিনের জন্য বাপের বাড়ি পা না দেবার কারণ কতকটা আন্দাজ করেছে ওরা। কিন্তু ওটাই যে তার আসল কারণ, তার মন যে বিগড়ে গেছে ওই একটি কারণে, সেটা থেকে গেছে তারই মনের গহনে। ওরা কল্পনাও করতে পারেনি। বিয়ের পর 6-7 বছর যখন খুশি বাপের বাড়ি গেছে, যতদিন খুশি থেকেছে, খরচ দেবার কথা বলেনি। এই আগুন লাগা চড়া বাজারে 3টি ছেলে মেয়ে নিয়ে সে 1 মাসের বেশি আরাম করতে গিয়ে থাকলে তার বাবা যদি ভাষাভাষীভাবে তাদের জন্য কিছু খরচ চেয়েই থাকে তার স্বামীর কাছে, তাতে তো তার কোনোই অপমান ছিল না। সে আজ অনায়াসে কয়েকদিন বাপের বাড়ি ঘুরে আসতে পারে, সকলে খুশি হবে। কিন্তু মঞ্জু যায় কি করে? সেরকম আগ্রহের সঙ্গে বাপ ভাই এখন আর তাকে যেতে বলে না। ওদেরও তো মান অপমান অভিমান আছে, ধৈর্যের সীমা আছে। বছরের পর বছর ওরা কি তাকে তোষামোদ করে চলবে? দয়া করে বাপের বাড়ি আয়, কদিন থেকে যা। অথচ ওরা বেশ একটু আগ্রহের সঙ্গেই জোরের সঙ্গে নিতে না চাইলে এখন নিজের মান বজায় রেখে যাওয়াও মঞ্জুর পক্ষে সম্ভব নয়। নিজের অপমান অভিমানের কি ফাঁদেই আটকে পড়ে গেছে মঞ্জু? একদিন বিনয় বলল, কি হলো তোমার? দিন দিন এরকম মনমরা হয়ে মুষড়ে যাচ্ছ, কাহিল হচ্ছ। মঞ্জু জোর করে হেসে বলল,
দেখেছো নজর করে? তাহলে বলতে হবে এখনো ভালোবাসা আছে। এত সহজে কথাটা এড়িয়ে যাবার সুযোগ বিনয় তাকে দেয় না। বলে, কাহিল নয় খানিকটা হলে, সেটা বুঝতে পারছি। মাছ দুধ পাচ্ছ না, রেশনের চাল সইছে না, কিন্তু এত মন মরা হয়ে যাচ্ছ কেন? মেজাজ এলোমেলো হয়ে যাচ্ছে তোমার কেন? অভাব বাড়ুক সেজন্য রোগা হও, আপত্তি নেই, কিন্তু গাছতলা সার করতে হলেও মন মেজাজ বিগড়ে যাবার মানুষ তো তুমি নও। মঞ্জু স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, ধীরে ধীরে ঠোঁট কামড়ায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বিনয় বলে, ব্যাপার তাহলে গুরুতর। সেটা ধরেছি ঠিকই, ব্যাপার কি তাও যেন বুঝতে পারছি মনে হচ্ছে। মঞ্জু সেলাই করা রঙিন শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে মাথা নাড়ে। না, এটা তুমি কিছুতেই বুঝতে পারবে না। যদি পেরে থাকি বলবো তোমার কি হয়েছে। বাপের বাড়ি যাবার জন্য তোমার মন খারাপ করছে। মন কেমন করছে তোমার? মঞ্জু একেবারে থ বনে যায়। তুমি কি ম্যাজিক জানো? আগে না, এটা বোঝা মোটেই কঠিন নয়। ঝঞ্ঝাট ঝামেলা এসবেও তো রীতিনীতি আছে। বেশি দিন চললে ওসব পুরনো হয়ে যায়। দুঃখ কষ্ট তোমার গা সওয়া হয়ে গেছে। নতুন বড় রকম কোনো মুশকিলে পড়নি। বাপ ভাইয়ের সঙ্গে একটা ছেলে মানুষই কাণ্ড করেছিলে, সেটার জের আর টানতে পারছো না। তাছাড়া তোমার মুষড়ে পড়ার আর কোনো কারণ থাকতে পারে না। আমার তো খারাপ লাগছে অনেক দিন থেকেই। কই, একদিন তো কিছু বলনি। আমি কি বেশি দিন টের পেয়েছি কত ঝঞ্ঝাটে থাকি? বুঝতে পারো তো? বুঝতে পারি না। কী চেহারা হয়েছে তোমার আমি চোখে দেখতে পাই না। দেখতে পাও বলেই তো 15 দিনের ছুটি নিয়েছি। তোমাদের নিয়ে 15 দিন শ্বশুরবাড়ির জামাই আদর ভোগ করে মোটা হয়ে ফিরে আসব। অন্য অবস্থায় মঞ্জু নিশ্চয়ই রাগ করত। তাকে কিছু না জানিয়ে বিনয় তাদের নিয়ে 15 দিন তার বাপের বাড়ি থেকে আসবার সব ঠিক করে ফেলেছে। সে কি এতই তুচ্ছ যে তার সঙ্গে একটু পরামর্শ করারও দরকার মনে করল না? কিন্তু বিনয়ের ওই একটি কথা তাকে দমিয়ে দেয়। 15 দিন বিনয় তার বাপের বাড়িতে জামাই আদর ভোগ করবে, বিশ্রাম করবে। শরীর সারানোর কথাটা তামাশা। 15 দিন জামাই আদর কেন? লাটসাহেবী আদর ভোগ করলেও শরীরটা তার আগের মতো জোরালো হবে না। সেজন্য কয়েক মাসের তোড়জোড় চাই। তবে বিশ্রাম পাবে। ছুটিটা এখানে কাটালে তার শুধু আপিসের কাছ থেকে বিশ্রাম, অন্য সমস্ত ঝঞ্ঝাট বজায় থাকবে। শ্বশুরবাড়ি গিয়ে 15টা দিন হাত পা গুটিয়ে শুয়ে বসে কাটাতে পারবে। মঞ্জু শুধু তাই বলে, এইভাবে যেচে যাওয়াটা কি ঠিক হবে? কতবার এসে সাদাসাদি করেছে, ভুলে যেও না কিন্তু। যেচে গেলেই বরং এখন উদারতা দেখানো হবে। তুমি নিজে থেকে ওদের দোষ ক্ষমা করেছো, এটাও বোঝানো হবে। সত্যি খুশি হয় মঞ্জুর বাপের বাড়ির মানুষেরা। আদর যত্নের একেবারে সমারোহ লাগিয়ে দেয়। 3 বছরের পাওনা যেন পুষিয়ে দিতে চায়। মঞ্জু ভাবে, কি বোকার মতো রাগ করেছিলাম এদের ওপরে। হাসি আনন্দ গল্পগুজবের মধ্যে দীর্ঘকালের ভুল বোঝাবুঝি যেন শূন্যে মিলিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই। একদিনে মঞ্জু যেন সজীব হয়ে ওঠে। বিনয় নিঃশ্বাস ফেলে, গভীর স্বস্তির নিঃশ্বাস। তাকেও যেন বেশ চাঙ্গা মনে হয়। মঞ্জু কৃতজ্ঞতার সঙ্গে বলে, তুমি সত্যি আমার যে উপকারটা করলে তোমার জন্যই আশা হলো, নইলে বাকি জীবনটা হয়তো মিথ্যা রাগ নিয়ে মিছিমিছি জ্বলে পুড়ে কাটত। আমিও তো বেঁচেছি, তোমাদের মিটমাট হয়ে গেল। মঞ্জু কি জানতো তার হাসি আনন্দের জেরটা ঠিক 2 দিনের বেশি চলবে না। ঠিক 2 দিন তার পরম শান্তিতে কাটে। 3য় দিন সকালে চা খাবার খেয়ে ফর্সা জামাকাপড় পরে 2খানা আধময়লা ধুতি আর একটি পাঞ্জাবি কাগজে পুঁটলি করে বিনয়কে বেরোতে দেখে মঞ্জু জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? এই জামা কাপড়টা লন্ড্রিতে দিয়ে আসি। তা তোমার যাবার কি দরকার? যাই না, একটু হাঁটাও হবে। সেই যে হেঁটে বেরিয়ে আসার উদ্দেশ্যে বিনয় বার হয়, সে আর ফিরে আসে না। বেলা বাড়ার সঙ্গে শুরু হয় বাড়ির লোকের অস্বস্তি বোধ।
ক্রমে ক্রমে সেটা দাঁড়িয়ে যায় দুর্ভাবনায়। দিন কাটে, রাত আসে, ভোর হয়, কিন্তু বিনয় ফেরে না। এভাবে কিছুক্ষণের জন্য একটা মানুষ বেরিয়ে গিয়ে বাড়ি না ফিরলে খোঁজ খবর নেবার জন্য যা কিছু করার দরকার সবই করা হয়। যোগেশ বলে, অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে জানা যেত। এইটুকুই সকলের ভরসা। দুর্ঘটনা ঘটে থাকলে তার খবরটা অজানা থাকে না। মঞ্জু একটা ঢোক গেলে বলে, বাবা, আমি বরঞ্চ ফিরে যাই। আমার এখানে আসা নিয়েই একটা কিছু গোলমাল হয়েছে। আমার মনে হয় ও বাড়িতে ফিরে গেছে। অনিল বলল, আরে দাঁড়া না, আমি খবর নিয়ে আসছি। চলো, আমিও তোমার সঙ্গে যাব। অনিলের সঙ্গে মঞ্জু একা ও বাড়িতে যায়। দেখা যায় তাদের ঘরের দরজায় তালা ঝুলছে। অন্য ঘরের ভাড়াটেদের কাছে খবর পাওয়া যায় বিনয় আগের দিন সকালে ঘণ্টা দুয়েকের জন্য এসেছিল। বাড়িওয়ালার সঙ্গে বিনয়ের ভাড়া নিয়ে ঝগড়া হয়। বিনয় দরজায় তালা দিয়ে বেরিয়ে যাবার পর বাড়িওয়ালা আর একটা তালা এঁটে দিয়েছে। বাড়ি ভাড়া নিয়ে ঝগড়া? মঞ্জু যেন আকাশ থেকে পড়ে। বাড়িওয়ালা রসিকের বাড়ি কাছেই, মঞ্জুও চেনে। অনিলকে নিয়ে সে ব্যাপার বুঝতে যায়। অনিল জিজ্ঞাসা করে, আপনি এদের দরজায় তালা লাগিয়েছেন কেন? রসিক বলে, ভাড়া না মিটিয়ে মালপত্র নিয়ে যাতে পালাতে না পারে সেই জন্য। তা ক মাসের ভাড়া বাকি আপনার? 3 মাস হয়ে গেছে। মঞ্জু আর অনিল মুখ চাওয়াচাই করে। অনিল রসিককে বলে, তালা খুলে দিন, আজকেই সব ভাড়া পাবেন আপনি। ঘরে ঢুকে ধপাস করে খাটে বসে পড়ে মঞ্জু। এই কীরকম ব্যাপার হলো? 3 মাস ভাড়া বাকি পড়েছে আর আমি কিচ্ছু জানি না। অনিল বলল, তুই বস, আমি ব্যাংক থেকে ঘুরে আসি। এক কাজ করো, ব্যাংক হয়ে ওর আপিসটা ঘুরে এসো তো, আপিসে খবর নেওয়া উচিত। রাস্তায় অনিল ট্যাক্সি নেয়। ব্যাংকে টাকা তুলে বিনয়ের আপিসে খবর নিয়ে বাড়ি ফিরতে তার 2 ঘন্টারও বেশি সময় লাগে না। খবর কি, কিছু জানতে পারলে? খবর আর কি, 5 মাস আগেই আপিস থেকে বিনয়ের ছাঁটাই হয়েছে। মঞ্জু বিহবলের মতো বলে, 5 মাস আগে? ও তো রোজ নিয়ম মতো আপিস করেছে। 15 দিনের ছুটি নিয়েছে বলল। অনিল বলল, তাহলে কি অন্য অফিসে ঢুকেছে? আমায় তো কিছু জানায়নি। ছাঁটাই হবার কথাটা নয় চেপে গিয়েছিল, কিন্তু আর একটা কাজ পেলে জানাতো না। আমি এবার বুঝেছি ব্যাপার। আর উপায় ছিল না, আমার দায় তোমাদের ঘাড়ে চাপিয়ে সরে গেছে। অনিল একটু ভেবে বলল, লজ্জায় সরে গেছে সেটা বুঝতে পারি, কিন্তু এভাবে নিরুদ্দেশ হয়ে কেন? একটা চিঠি লিখে তোকে জানিয়ে তো যেতে পারতো। তাও বুঝলে না, 5 মাস টেনেছে, আমায় টের পেতে দেয়নি। আশা করেছিল এই কদিনের মধ্যে যদি কিছু করতে পারে সামলে নিতে পারবে। আহা, নিরুদ্দেশ হলো বলেই তো আমরা জানতে পারলাম। এখানে থেকে উপায় চেষ্টা করলে তো আমরা টেরও পেতাম না। সেরকম মানুষ কি না এই অবস্থায় শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করবে? তাহলে আগেই গিয়ে সাহায্যের হাত পাতত। মানিক বন্দ্যোপাধ্যায়ের নিরুদ্দেশ এখানে শেষ হলো। ছোট্ট গল্প, আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনারা। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।